আমরা এখন আছি মেহরাজ ভাইয়ের বাড়িতে। ভাবি মানে মেহরাজ ভাইয়ের ওয়াইফ। হ্যালো ভাবি। আমাদেরকে সাজিয়ে দিয়েছে। কাশ্মীর বাঙালিদের কাছে খুবই প্রিয় একটা জায়গা, এবং কাশ্মীর মানে কিন্তু শুধু সোনমার্গ, পেহেলগাম আর গুলমার্গ নয়। অফবিট কাশ্মীরের এখনো অনেক এমন জায়গা আছে যা হয়তো বাঙালিরা যায়ও না। আমরা তোমাদের আজকে একটা গ্রাম সম্পর্কে বলবো, যেখানে কিছুদিন আগে অবধিও আমাদের প্রতিবেশী পাকিস্তান থেকে শেলিং হতো এবং আমাদের আর্মির লোকজন সেখানকার লোকজনকে বাংকারে ঢুকিয়ে রাখতো। এটা 2-3 বছর আগের ঘটনাও। তো চলো আমাদের সাথে সেরকমই একটা গ্রাম, যার নাম গুরেজ ভ্যালি। এবছর আমরা জানুয়ারিতে কাশ্মীর গেছিলাম, উইন্টার কাশ্মীরকে কভার করতে। এখন আবার যাচ্ছি আমরা আবার কাশ্মীরে। কিন্তু এইখানে এখন কোথায় বসে আছি? এখন আমরা বসে আছি দিল্লি এয়ারপোর্টে। রাত 2টো বাজে। হ্যাঁ, রাত 2টোর সময় আমাকে মানে ঘুমোতেও দিচ্ছে না। তো দিল্লি যাই হোক, কথা বলতে শুরু করে লোকে কথা বলে। দিল্লি এয়ারপোর্টে এখন আমরা বসে আছি। কালকে সকালবেলা আমাদের ফ্লাইট। আজকে আমরা 11টার সময় ল্যান্ড করেছি কলকাতা থেকে দিল্লি। দেন শ্রীনগর যাব, দিয়ে এই ব্লগটা থাকবে আমাদের। আমরা এখন মোবাইলেই শুট করে নিচ্ছি, এই জন্য তাই হয়তো একটুখানি ক্রেন আসতে পারে। আবার ক্যামেরা বার করবো, এতক্ষণ দুটো সব চেক হলো, আবার ব্যাগে ঢোকালাম। কোনোভাবে একটা শোয়ার জায়গা পেয়ে গেছে ওখানে দুজনে। দিল্লি এয়ারপোর্টে আছে এরকম অনেকগুলো। গুড নাইট, আবার কালকে সকালে গুড মর্নিং করবো। শ্রীনগর থেকে স্টার্ট করবো আবার ব্লগ। দিল্লি থেকে মাত্র 1.5 ঘন্টার ফ্লাইটে আমরা শ্রীনগর পৌঁছে গেছিলাম। আর শ্রীনগরে আমাদের মেহরাজ ভাই ছিলেন, যার গাড়িতেই আমরা সমস্ত কিছু ট্রিপ নর্মালি কাশ্মীরের করে থাকি। হে গাইস, গুড মর্নিং। নিউ ব্লগ। গুড মর্নিং তোমাদের সবাইকে। কাশ্মীরের সুন্দর ঠান্ডার মশরুমে তোমাদেরকে গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি নতুন দিন। কোথায়? যার জন্য মেনলি আসা, আজকে আমরা যাচ্ছি মেনলি হচ্ছে গুরেজ ভ্যালি, যা আনসিন বিউটি। মানে খুব কম লোকই যাচ্ছে। গুরেজ মনে হয় খুব অল্প দিনের জন্য খোলা হয়েছিল, মানে আনট্রডেন বা আনসিন, মানে একদম মানুষ খুব একটা টুরিস্ট যায় না, টুরিস্ট মানে পা ফেলেনি খুব একটা, এরকম একটা জায়গা। জুড়ে থাকো একদম বর্ডারের কাছে, তার ফলে অনেক নতুন কিছু তোমরা দেখতে পারবে কাশ্মীরের ব্লগে, যেটা কাশ্মীরে নর্মালি তোমরা দেখো না, সেরকম জিনিস এই ব্লগে থাকছে। সো আমার ড্রেস আপটাও দেখে নাও। আমাদের মেহরাজ ভাই একটা গলির ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে যাতে যতটা জ্যাম কম করা যায়। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আজকে রবিবার, তো এমনি আজকে জ্যাম কম। তো মধুরিমা মোটামুটি গাড়িতে উঠলে একটু পরপর হালকা হালকা করে ঘুমায়, হালকা হালকা করে একটু এদিক ওদিক ঘুরে। তো ওই যে দেখতে পারছো, তোমরা প্রত্যেক ভিডিও দেখবে যখন আমি সামনে থেকে কথা বলি, তখন মধুরিমাকে একটুখানি মুখ চোখ হয়ে আছে, সে একটু ঘুমিয়ে পড়েও ভালোই একদিকে, কারণ ফ্রেশ থাকবে আরও। সো আমরা এখন যাচ্ছি সামনের দিকে। মেইন গুরেজ ভ্যালি যেতে গেলে সেটা হচ্ছে যে রাজদান পাস, ওটাকে ক্রস করতে হয়। এবং সেটার জন্য যেহেতু ওটা একটা হাই অল্টিটিউড পাস, তো সেটা মাসের যখন শীতকাল, নভেম্বরের 5-10 তারিখ থেকে প্রায় এপ্রিল মাস অবধি গুরেজ কিন্তু বন্ধ থাকে। মানে মেন সিটি 6 মাস, হ্যাঁ 6 মাস কিন্তু মেন সিটি শ্রীনগর থেকে কাট হয়ে যায়। এখন ভবিষ্যতে যদি ওখানের মধ্যে কোনো টানেল বা কিছু হয় তখন থাকবে, আদারওয়াইজ এই 5-6 মাস কিন্তু ওরা ভেতরেই থাকে, বা কিছু কিছু মানুষ ওখান থেকে নিচে নেমে এসে শ্রীনগরে থাকে, আদারওয়াইজ ওখানকার মানুষ ওখানে থেকে সব কিছু বন্ধ। আমরা এখন আছি মেহরাজ ভাইয়ের বাড়িতে। তো আমাদেরকে মানে যাওয়ার পথে নিয়ে এসছে। খুব সুন্দর বাড়িটা। আর এখানে ভাবি মানে মেহরাজ ভাইয়ের ওয়াইফ, হ্যালো ভাবি, আমাদেরকে সাজিয়ে দিয়েছে। কাশ্মীরি মানে মানুষদের যে মেন স্পেশালিটি, যেটা হচ্ছে অতিথি আপ্যায়ন, মানে কোনো কমতি নেই, শুধু ব্রেকফাস্টে এত কিছু, মানে এরকম। আর এই সুন্দরভাবে এরকম ভাবে সাজিয়ে দিয়েছেন। ভাবি ये सब क्या है? सब इतना ये इधर ही बनता है। अच्छा, कश्मीरी कुलचा। अच्छा अच्छा, हाँ, चीनी वाला मगर। अच्छा, हाँ, ये भी ये चीनी भी वाला। हाँ, ये अच्छा। भी शुगर वाला। अच्छा, हाँ, इसको कतलम बोलते हैं कतलम। में। हाँ, ओके। इसको दाल बोलते हैं। अच्छा अच्छा अच्छा। भाभी, सब कुछ बहुत अच्छा लगा हम लोगों को। थैंक यू, आप यहाँ आए, हमें बहुत अच्छा लगा। থ্যাংক ইউ ভাবি। মেলা চলছে, এটাই হচ্ছে মানসবাল লেককে কেন্দ্র করে মেলা চলছে। আমরা ফেরবার দিন মানসবাল লেককে একবার কভার করে দেখাবো। শ্রীনগর থেকে 130 কিলোমিটার দূরে অবস্থিত গুরেজ ভ্যালি।
তোমরা যদি কাশ্মীর আসো তাহলে তোমরা কাশ্মীরের যে রূপ দেখতে পাও, গুরেজ আসলে কিন্তু সম্পূর্ণ অন্য রকম এক কাশ্মীরকে দেখতে পাবে। তাই আমি বলবো অন্তত জীবনে একবার গুরেজ এসো। শ্রীনগর থেকে একটা গাড়ি করলে 4 ঘন্টায় কিন্তু গুরেজ চলে আসা যায়। আমরা ভেবেছিলাম হয়তো অক্টোবরের এই সময় খুব একটা ট্যুরিস্ট যাবে না, বাট না, ঘুরেছে এখন কিছু লোক আসছে এখনও। নর্মাল টাইম জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, কিন্তু এখনও আমাদের সামনে দেখো একটা টেম্পো ট্রাভেলার, আমাদের পেছনে প্রায় 2টো টেম্পো ট্রাভেলার, 2-3টে গাড়ি এখনও যাচ্ছে, তারাও থাকবে ঘুরেছে বলছে। এটি হচ্ছে যদি শ্রীনগর থেকে আসো তাহলে 3,500 টাকা মতো, যদি টেম্পো ট্রাভেলারে আসো তাহলে 7-8 হাজার টাকা, আর যদি ইনোভাতে আসো তাহলে 5-6 হাজার টাকা নেয় গুরেজ আসতে। তো রাজদান পাসের যত আমরা সামনের দিকে এগোচ্ছি আমরা মোটামুটি বুঝতে পারছি যে এটা আবার কোনো একটা পাস, হাই অল্টিটিউড পাসের কাছে যাচ্ছি। তার কারণ রাস্তা যেরকম পাহাড় কেটে একা বাঁকা যে রাস্তাটা হয়, পেছনে খাদ সামনে খাদ, তো সেই ব্যাপারটা, সেই ফিলটা আবার আসছে। তো তোমাদের আবার দেখাই। একটু আগে একটা চেক পয়েন্ট এসেছিল, ট্রাকওয়াল চেক পয়েন্ট, যেখানে ড্রাইভার দাদাদের নামাবে, আমাদের যারা আছে সাওয়ারি তাদেরকে নামিয়ে তাদের আইডেন্টিটি কার্ড, ড্রাইভার দাদা তাদের আইডেন্টিটি কার্ড সব কিছু চেক হবে, সব কিছু কোথায় যাচ্ছি কারণ আসছি সব কিছু, মোবাইলে একটা ছবি তুলে দেবে ওরা, সমস্ত কিছু করে। ওই জায়গাটায় ভিডিও প্রহিবিলেটেড, সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি, এখন এই জন্য করে দিলাম। তো সেখান থেকে ক্রস করে এবার এখান থেকে রাজদান মোটামুটি 10-15 কিলোমিটার, আর গুরেজ তাহলে আরও 30 কিলোমিটার বেশি রাজদানের থেকে প্রায়। তো এই শ্রীনগর থেকে প্রথমে বন্দিপুর এবং বন্দিপুর থেকে রাজদান পাস ক্রস করে কিন্তু গুরেজ আসতে হবে, এবং মাঝখানে রাস্তায় তোমরা কিছু কিছু খাবারের জায়গা অবশ্যই পাবে। তোমরা যদি বাসে করে আসতে চাও তাহলে বন্দিপুর হচ্ছে নিয়ারেস্ট বাস স্টপ, সেখানে নেবে কিন্তু তোমাদের আবার সেই প্রাইভেট কার করতেই হবে। জায়গাটা ছোটো ছোটো খাবারের স্টপ অবশ্যই পাবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পীর বাবা কি খাজান, আর এইটাকে জাস্ট ক্রস করলেই কিন্তু আমাদের রাজদান পাস। তো চলো তোমাদের রাজদান পাসের কিছু সিনেম্যাটিক শটস দেখাই। সো এই হলো রাজদান পাস, ওই যেখানে পুরো বরফ দেখা যাচ্ছে। এটা কিন্তু নভেম্বরের পর থেকে পুরো বন্ধ থাকে। আমাদের ভাগ্য ভালো আজকে, মানে আকাশ পুরো ঠিকঠাক, যদি একটুও বৃষ্টি হতো এই রাস্তা বন্ধ হয়ে যেত, ব্যাস মানে খুব অসুবিধার মধ্যে পড়তাম। আর এই হচ্ছে রাজদান পাস, 11,672 ফিট সি হাইট থেকে রাজদান পাস। এগেন বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন দুর্দান্ত কাজ করেছে। হচ্ছে পুরো অসাধারণ অভিজ্ঞতা রাজদান পাসের। চলো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা তাড়াতাড়ি যাই গুরেজের দিকে, এখনো সেরকমভাবে কিছু খাইনি। রাজদান পাস নর্মালি নভেম্বরে যে কোনো সময় যদি ভারী বরফ পড়ে তাহলে বন্ধ হয়ে যায় এবং খোলে মার্চ মাসের পর। তোমরা যদি মার্চের পর বা এপ্রিলে এই জায়গা দিয়ে আসো গুরেজ ভ্যালি, দেখবে এই পুরো জায়গা কিন্তু বরফের চাদরে আবৃত হয়ে আছে। কিন্তু এই রাজদান পাস আসলে তোমরা অবশ্যই একবার নেমে এই ভিউটা নিজের চোখে দেখো, অসাধারণ লাগবে। পাস ক্রস করার সাথে সাথেই আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম অদ্ভুত এক সুন্দর অন্যরকম পরিবেশ যেন আমাদের সামনে আসছিল। তোমাদের একটা কথা বলে রাখি, গুরেজ ভ্যালি হচ্ছে একটা বর্ডার এলাকা। আমরা এই নেক্সট এপিসোডে তোমাদের গুরেজ ভ্যালির কিছু কিছু জায়গা দেখাবো যেগুলো কিছু বছর মানে 3 বছর আগে অবধিও সেখানে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ থেকে বোমবার্ডিং বা শেলিং হতো, এবং তখন আর্মির লোকেরা গুরেজ ভ্যালির সেই সমস্ত লোকাল মানুষদের কিন্তু একটা জায়গা ছিল সেখানে নিচে ওরা রেখে দিত, এবং যখন শেলিং কম হতো আবার তারা নিচ থেকে ওপরে নিয়ে আসতো। তো এক অদ্ভুত অভিজ্ঞতা আমাদের সঞ্চার হয়েছিল এই গুরেজ ভ্যালির এই পুরো জায়গায়। তোমরা যত আমাদের এই ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে, এবং অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। সো গুরেজ আমরা ঢুকে গেছি। এবার গুরেজটাকে পুরো ঘিরে রেখে দিয়েছে যে নদী, সেটা হচ্ছে কিষানগঙ্গা নদী। তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ কিষানগঙ্গা, এটাই হচ্ছে মানে কিষানগঙ্গা নদী, যে নদীটা দেখতে পাচ্ছ। এর একটা গল্প আছে সেটা হচ্ছে এই কিষানগঙ্গা নদী পাকিস্তানের ভেতর দিয়েও প্রবাহিত হচ্ছে, এবং পাকিস্তানে এই নদীর নাম নীলাম, মানে জলের রং এতটাই নীল সেখানে ওনার নাম হচ্ছে নীলাম নদী। তো কিষানগঙ্গা নদী প্রচুর ঘিরে রেখে দিয়েছে। এখানে কিষানগঙ্গার একটা মানে ড্যাম আছে, সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয় এদের।
তো আমরা যে ভিডিওতে দেখাবো কিষানগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে কিষানগঙ্গা নদীকে দেখাবো। এখন আপাতত ছোট্ট এই জায়গা থেকে কিষানগঙ্গা নদীর রংটা একবার তোমরা দেখে নাও। আর গুরেজ আসলে যে জিনিসটা তোমাদের সবার আগে চোখে পড়বে সেটা হলো হাবা খাতুন পিক। ওই দেখো দূরে ট্রায়াঙ্গেল শেপে দাঁড়িয়ে আছে, ওটা সম্পর্কে একটা অনেক ইতিহাস আছে যেটা আমরা ভিডিও শেষে বলেছি। হাবা খাতুন পিক এসে দেখা গুরেজ ভ্যালিতে এসে এটা আমাদের একটা স্বপ্ন ছিল যেটা সেই দিন সার্থক হয়েছিল। তো আমরা গুরেজে এসে গেছি, এই যে বসে। বমি টমি করে কাহিল। সো আমি অ্যাকচুয়ালি আস্তে আস্তে রাজধান পাসটা এতটাই সুন্দর ছিল, ওখানে দাঁড়িয়ে রিল ফিল করবো ভেবেছিলাম, কিন্তু আমার শরীর পারমিট করেনি। অ্যাকচুয়ালি শরীর এবারে ঠিকই ছিল, মানে আমার সত্যি কোনো গাড়িতে অসুবিধা হয়নি, রাস্তা খুবই ভালো ছিল। বাট আমি একটু দুধ চা মানে খেয়ে আমার অ্যাসিড হয়ে গেছে অ্যান্ড অল। তো যাই হোক, আমরা এখন এসে পৌঁছেছি, মোটামুটি ঠিকঠাক টাইমে পৌঁছেছি, একটু মেঘলা মেঘলা, বাট তাও হাবা খাতুনের সামনে গিয়ে যতটা পারবো তোমাদের দেখাবো, সানসেট যতটা দেখা যাবে। আপাতত আমরা প্রথমে গেছিলাম এখানে ফেমাস লগহাট ক্যাফেতে, বাট ওখানে ভাত পাইনি বলে একটা নর্মাল খাবার জায়গায় এসে রাজমা এখানে ফেমাস, তো আমরা এটা খাচ্ছি। সো একটু আগে মধুরিমা ওখানে দেখিয়ে দিল আমাদের খাবারটা, কিন্তু এর সব থেকে বিখ্যাত জায়গা যেটা ক্যাফে আছে, যেটা আর্মিরা চালায়, সেটা হচ্ছে লগহাট ক্যাফে। লগহাট ক্যাফে। এখানে ক্যাফেতে যা যা পাওয়া যায় তোমরা সবই পাবে। এন্ড এখানে গভর্নর এসেছিল, এবং এটা আর্মিরা চালায়, পুরোটাই আর্মিরা চালায়। সো এটা অন্যরকম ফিলিং পুরো। এখানে একজন কাজ করে, সে দার্জিলিংয়ে থাকে, তার সাথে গল্প করছিলাম। তো এবার তোমরা দেখে নাও পুরো ক্যাফেটা। সো এই হচ্ছে লগহাট ক্যাফে, অ্যান্ড দিস ইজ দ্য স্পট, ছবি তুলতে পারো। আর হ্যালো স্যার, হ্যালো স্যার। আর এই হ্যাঁ, এটাই হচ্ছে দ্য গ্রেট হাবা খাতুন, যেটা কাল আমরা ভালো করে করব। আমরা আমাদের রিসর্ট যেটা আছি সেটা আমরা কালকে দেখাবো নাকি? হ্যাঁ, এই যে রিসর্ট, এই যে রিসর্ট। তো ওখানে আমরা নেমে কি বলে ব্যাগপত্র রেখে জাস্ট ওখান থেকে সামনে একটু এগিয়ে আসলে গাড়ি করে আসতে হবে, একটা ব্রিজ পড়বে, যেটা ব্রিজ ক্রস করে আর কি দাওয়ার ভিলেজ। তো সেই ব্রিজটা ক্রস না করে তার ডান দিক দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে একটুখানি এগোলে আপনার একটা পাওয়ার প্ল্যান্ট পড়বে তোমাদের। তো পাওয়ার প্ল্যান্ট যেটা পড়বে হাইডেল সামথিং কিছু একটা, ওই পাওয়ার প্ল্যান্টকে ক্রস করেই তোমার গাড়ি একটা এরকম গোল 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 করে ওপর দিকে উঠবে। উঠলে এরপর এখন যে আমরা হাঁটছি এই যে ময়দান পুরো মাঠের মধ্যে দিয়ে, তো এখান থেকে আমরা হাবা খাতুনের একটা ভিউ পয়েন্ট পাবো। হ্যাঁ, সেই ভিউ পয়েন্টের সানসেটটা অসাধারণ দেখা যায়। জিজ্ঞেস করে নেবে, বিকজ হ্যাঁ, এখান থেকে সানসেট তো সুন্দর লাগেই, প্লাস মুনরাইজ দেখা যায়, আমাদেরকে বললো। সো আমরা তার অপেক্ষাতেই আছি। মুন দেখতে গেলে, চাঁদ দেখতে গেলে সন্ধ্যে অবধি এখানে থাকতে হবে, তো আমরা ভেবেছি একটু থাকবো। তো দেখা যাচ্ছে, পিক দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে পেছনে দেখা যাচ্ছে হাবা খাতুন পিক। সো আমরা একটু এগোই, দেখতে পাবো আরো ভালো করে। আমরা আছি একদম হাবা খাতুন পিকের সামনে, অ্যান্ড তোমাদের সামনে ভিডিওটা করার জন্য জ্যাকেটটা খুলেছি, হাওয়া লাগছে খুব জোরে তাও। আচ্ছা, হাবা খাতুনের একটা সত্যি খুব সুন্দর একটা হিস্ট্রি আছে। দ্যাট ইজ হাবা খাতুন, যে তার আসল নাম হচ্ছে জুন। জুন মানে হচ্ছে মুন। সে 16th সেঞ্চুরিতে ইউসুফ খান বলে একজন রাজাকে বিয়ে করেছিল, এবং হাবা খাতুন একজন তখনকার দিনের খুব ভালো লেখিকা ছিল, পোয়েট ছিল, গান লিখতো, এবং তার গান, তার পোয়েট্রি খুবই ফেমাস ছিল পুরো কাশ্মীরে। কিন্তু যখন রাজা আকবর তার মানে হাজব্যান্ড ইউসুফ খানকে যখন ইমপ্রিজন করে নিল দিল্লিতে, তারপরে সেই দুঃখে উনি এখানেই থাকতেন, এবং তিনি জানতেন যে তার হাজব্যান্ড আর ফিরবে না, এবং তিনি তার জীবন যতদিন তিনি বেঁচে ছিলেন এই 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 পিকের আশেপাশে উনি ঘুরে বেড়াতেন, এবং এখানেই এই হাবা খাতুন পাহাড়ের এখানেই উনি গান লিখতেন, পোয়েট্রি লিখতেন। সো সেই জন্যই এই পিকটার নাম হাবা খাতুন। সো ইটস কি সুন্দর একটা হিস্ট্রি আছে মানে এই জায়গাটার, এবং সব থেকে সুন্দর কথা, এত সুন্দর এখানে ভিলেজ, এত সুন্দর জায়গা, এবং সব কটা পাহাড় দেখো এবড়ো খেবড়ো, কিন্তু ওই একটা পাহাড়ই এরকম পিরামিডের মতন। সো এই পাহাড়টাকে তাই জন্য হাবা খাতুন পিক বলা হয়। আর আমার পেছনে এখানে পুরো দাওয়ার ভিলেজ দেখা যাচ্ছে, গুরেজ ভ্যালির সব থেকে ইম্পর্টেন্ট দাওয়ার ভিলেজ, যেটা সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড অল। সো এই যে মধুরিমার পেছন দিক দিয়ে এই হচ্ছে ভিলেজ।
তো সানসেটের একটা আলাদাই মজা না, যেখানেই যাও না কেন পাহাড়ের সানসেট ইজ মানে একদিকে একদম রোদ নেই আর একদিকে রোদ আছে, তো ওখানে সানসেট হচ্ছে। আর পিকটার ঠিক মাথাতেই সানসেটটা হচ্ছে, এটা একটা মানে অস্বাভাবিকের অন্যরকম ব্যাপার। এখানে এই পুরো মাঠে তোমরা বসো কিছুক্ষণ, যদি চাঁদ দেখার মানে ঠান্ডার মধ্যে থাকতে পারো তো খুব ভালো, সন্ধ্যে পর্যন্ত এখানে দেখো, সানসেটকে দেখো, চারপাশের পাহাড়কে দেখো, আর কিচ্ছু দেখতে হবে না, শুধু এখানেই দেখো, আর কোথাও যাওয়ার দরকার নেই, আর আর কিছু করার দরকার নেই। আর সময় সময়ের নষ্ট ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও। হ্যাঁ, সময়টাকে তোমরা এখানে খুব ভালোভাবে নষ্ট করলে, যদি মনে হয় তো নষ্ট করো, যদি সময়টা মনে হয় তোমার এখানে স্পেন্ড হচ্ছে ভালো কাজে তো সেটা মনে করো, কিন্তু এখানে সময়টা দাও। পেছনে এই যে হাবা খাতুন পিকটা দেখা যাচ্ছে, এই যে পিক, সো দুর্দান্ত। এসে অবভিয়াসলি এখানে সময় কাটাও, বিকেলটা কাটাও, দেন একটু ঠান্ডা লাগলেও মুনরাইজ দেখো আমাদের মতো। সত্যি নেচারের থেকে সুন্দর আর কিছু হতে পারে না। মাঝে মাঝে মনে হয় মানুষ হয়ে জন্মানোর সার্থকতা হয়তো এখানেই। নিজের দেশের প্রতিটা কোণাকে যদি নিজের চোখে দেখা যায়, সেখানে গিয়ে যদি নিজের লোকের সঙ্গে সময় দেওয়া যায়, তার থেকে বেশি কিছু আর চাওয়া যায় না। অসাধারণ মুহূর্ত ছিল আমাদের এই গুরেজ ভ্যালির এই একটা সানসেট। মানে তো বাঙালি থাকবেই, এবং সেখানে গুরেজ ভ্যালির মতো জায়গাতেও যে এত বাঙালি আসে খুব শুনে ভালো লাগলো। তো আমাদের সঙ্গে অনেকেই আছেন, কিছু লোক বলাতে কিছু ছোটরা ছুটে পালিয়ে গেছে। তো আপনি বলুন আপনার কেমন লাগছে গুরেজ ভ্যালি এসে? আমি ফার্স্ট টাইম এলাম এখানে, ভীষণ ভালো, মানে ভালোটা হচ্ছে আন্ডারস্টেটমেন্ট, দারুণ লাগছে, মনে হচ্ছে যে আর ফিরে যাব না। তারপরে ভাবছি না এটাই হচ্ছে স্বপ্ন, ওইটা বাস্তব, তো বাস্তবে আমাদের ফিরে যেতে হবে। ভীষণ ভালো লাগছে, এক্সট্যাটিক্যালি মানে কি কিছু মানে বলতে পারবো না এক্সপিরিয়েন্স। বলে আপনি যদি আরেকটুখানি কিছুক্ষণ থাকেন তো এখানে নাকি মুনরাইজ হয়, সেটা নাকি আরো খুব সুন্দর। তো আপনি যদি থাকেন আরেকটুখানি দেখে যেতে জানি পারেন। না কতক্ষণ থাকতে পারবো, আমার ভীষণ ঠান্ডা লাগছে। তো ভালো লাগছে, এটা শুনে খুব ভালো লাগলো আমাদের। দারুণ দারুণ। তো অ্যাকচুয়ালি আমরা মুনরাইজ দেখবো বলে দাঁড়িয়ে আছি। তো এখানেরই একজন দাদার সঙ্গে আমরা একটু কথা বলবো, কারণ সবাই এখানে বুঝে গেছে যে গুরেজ ভ্যালিতে অ্যাকচুয়ালি যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে এতই ঠান্ডা থাকে যে এখানে পুরো শহর থেকে কাট থাকে, যেহেতু রাজধানী পাস বন্ধ থাকে। তো এখানকার মানুষ आप लोग कैसे रहते हो उस टाइम? तो अभी तभी क्या आप यहाँ पर रहते हो, कुछ लोग और कुछ लोग तो चले जाते हैं ना नीचे में, आप क्या करते हो? हम भी यहीं रहते हैं। अच्छा, तभी कब कुछ काम तो नहीं होता है? काम तो नहीं होता है, बर्फ होती है, बस बैठा ही रहते हैं हम। तो बाकी के साल में जो भी करते हो उसी समय में वो उसके लेकर आप लोग गुजारा करते हो ना? उसी का लेके गुजारा करते हैं। राशन वाशन डंपिंग हो जाता है, अच्छा तो इंटरनल मूवमेंट तो चलती रहती है विलेज टू विलेज। अच्छा। बाकी राजधानी टॉप बंद हो जाता है बर्फ की वजह से। हाँ, हाँ, अगर बीच में बर्फ कम पड़ी तो वो जनवरी में भी थोड़ा बहुत खुला रहता है कभी कभी। ओके हाँ जी। ओके, थैंक यू भाई। आपका नाम क्या है भैया? मेरा नाम तौसीफ है। তৌসিফ ভাই। জি, তৌসিফ ভাই, হ্যাঁ। তো গুরেজ আসবেন সবাই। তৌসিফ ভাই ও আমাদের ট্রাভেলিং বংসকে দেখবে বলেছে। থ্যাংক ইউ ভাইয়া। थैंक यू सर, थैंक्स। আমরা চাঁদ দেখাবো বলে কোথায় চলে এলাম। সো আজকে আমরা ওখানে সন্ধ্যে 6টা অবধি ছিলাম। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে তো? সন্ধ্যে 6টা অবধি ছিলাম অ্যান্ড প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, টেম্পারেচার এখন 7 ডিগ্রিতে নেমে গেছে, কিন্তু আমরা চাঁদ দেখতে আমি পাইনি। বলেছিলাম যে যা দেখে যা লাগছে
তাতে কি বলে চাঁদ আজকে উঠবে না, কিন্তু সৌম্য দা গ্রেট, সে তো চাঁদ দেখেই ছাড়বে। দেন ওখানকার লোকাল একজন এসেছিল বিড়ি ফুঁকতে, সে লোকাল, তো সে বললো যে আজকে হয়তো চাঁদ উঠবে না, আর উঠলেও আমরা যে এজে রিসর্টে থাকছি সেখান থেকেই দেখা যাবে। তার ফলে আমরা তাড়াতাড়ি করে গাড়ি করে উঠে চলে এসেছি, বিকজ বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো এটা হচ্ছে কি আবার চাঁদ দেখাতে পারিনি, যদি কালকে চাঁদ ওঠে তো অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো। সো আমরা যাই আমাদের এটা রিসর্টে চলে এসেছি। রিসর্ট মানে অনেকে আবার 5 স্টার ভাবে, কিন্তু ঘুরে কেউ যদি 5 স্টারের মানে কিছু চায় তাহলে তার মতো মূর্খ আর কেউ হয় না। তো যথেষ্ট বড় আমাদের রুম, ইভেন শ্রীনগরের রুমের থেকেও আমাদের এই রুম অনেক বড়, বেশ বড় জায়গা, বিশাল। আমি আমাদের রুমটা দেখাচ্ছি, সমস্ত কিছু রয়েছে। রাত 11:30 অবধি বললো ভাইয়া যে কারেন্ট থাকবে, ততক্ষণ আর প্রচুর প্লাগ পয়েন্ট আছে, যত ইচ্ছা প্লাগ দিয়ে কারেন্ট তোমরা সব জায়গায় সব চার্জ আপ করে নিতে পারবে। আর এখান থেকেও খুব ভালো চাঁদের ভিউ পাওয়া যায়, যদি কখনো ওঠে তো আজ রাতে কখনো বা কালকে দেখা যাবে। হ্যাঁ, হাবা খাতুনটাও ওই সাইড দিয়ে একটু ভালো করে, খুবই ভালো দেখা যায়, খুব ভালো জায়গায় রিসর্ট। তো রিসর্টটা তোমাদের একবার জাস্ট রুমটা আর বাথরুমটা একবার দেখিয়ে দিই। কালকে দেখাবে সকালে আলো। আচ্ছা, মধুরিমা কালকে বলেছিল কালকে দেখানো হবে, এখন সব চার্জ দিয়ে নিই আমরা। এই তো আপাতত আজকের দিনের মতন ভিডিও এখানে শেষ করা হচ্ছে, কারণ এরপর আমরা ডিনার করব, দেন ঘুমাবো আমি, যেটা আমার সবথেকে খুব পছন্দের কাজ। দেন কালকে সকালে উঠে আমরা কোথায় যাব কি করব তার আগে পুরো রুম ট্যুর তোমাদেরকে দিয়ে দেবো, এবং সূর্যে ওঠার পর সকালের ভিউটাও তোমাদের গুরেজ ভ্যালি দেখাবো। সো আপাতত গুড নাইট দুজনের তরফ থেকে ফ্রম গুরেজ ভ্যালি। তো অবশেষে আমরা চাঁদ দেখতে পেয়েছিলাম। রাত 8টা 8:30 বাজছিল তখন, এবং টেম্পারেচার দেখছিলাম 1 ডিগ্রি, বাট আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে চাঁদের এই সিনটা নিয়েছিলাম। আমাদের ভিডিও এই অবধি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণ আমাদের পাশে থেকো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাও। তো গুরেজ থেকে আপাতত বাই বাই, ভালো থেকো, যেটা সবার আগে দরকার।